আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শৈলেন্দ্র শিরকার বিদ্যালয়া গভর্নমেন্ট স্পন্সার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। এক আছে মেগালিথ কি? মেগালিথ হলো বড় পাথরের সমাধি। 2 কোন সময়কালকে আদি বৈদিক যুগ হিসেবে ধরা হয়? এটা হবে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ পর্যন্ত সময়কালকে আদি বৈদিক যুগ হিসেবে ধরা হয়। এরপর 3 আছে স্নাতক কথাটি কিভাবে এসেছে? এর উত্তরটি হলো এই যে এখান থেকে বলে দেবো যে বৈদিক যুগের শিক্ষার্থীরা সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষা লাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার প্রথা ছিল। বিশেষ স্নান থেকে স্নাতক কথাটি এসেছে। এরপরে 4 আছে মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। এরপরে 5 আছে লিচ্ছবি কাদের বলা হতো? এর উত্তরটি হলো এখানে বলে দেব এই যে বৈশালীর আশেপাশে যেসব পর্যি থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। এরপরে 6 আছে গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। 7 সম্রাট মহিলা হলে তাকে কি বলা হতো? সম্রাট মহিলা হলে তাকে সম্রাজ্ঞী বলা হতো। এরপরে 8 শেষ নন্দ রাজা কে ছিলেন? শেষ নন্দ রাজা ছিলেন ধর্মনন্দ। এরপর 9 ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্থিনিস। এরপরে 10 আটবিক কথার অর্থ কি? আটবিক কথার অর্থ হলো বন। এরপরে 2 আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে আর্য কোনো এটা বে জাতিবাচক শব্দ নয়। এরপর 2 আছে বেদ শব্দ এসেছে এটা বে বীজ শব্দ থেকে। এরপর 3 ঋগ্বেদে এটা হবে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। 4 রাজার কথার অর্থ আক্ষরিক অর্থে এটা বে নেতা। 5 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। 6 অরাজতান্ত্রিক মহাজনপদগুলিকে বলা হতো এটা বে গণরাজ্য। 7 তীর্থঙ্কর বলা হতো এটা জৈন ধর্মের প্রচারকদের। এরপরে 8 খ্রিস্টপূর্ব এটা হবে 187 অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ। এরপরে 9 সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন এটা হবে প্রথম সাতকর্ণী। 10 উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে এটা হবে হর্ষবর্ধনকে। এরপর 3 দাগে আছে ঠিক না ভুল লেখো। 1 আছে সমস্ত বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায় ঠিক। 2 নিষ্ক ও শতমান গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয় এটা ভুল হবে। এরপর 3 মোট 22 জন তীর্থঙ্কর ছিলেন এটা ভুল হবে। 4 পিটক কথার অর্থ হলো পথ এটা ভুল হবে। এরপরে ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন কনিষ্ক এটা ভুল হবে। 6 বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না এটা ঠিক হবে। 7 অথর্ববেদকে সংহিতা বলে ধরা হতো না এটা ঠিক হবে। 8 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন এটা ঠিক হবে। 9 কনিষ্ক 75 খ্রিস্টাব্দে শাসক হন এটা ভুল হবে। 10 প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজা উপাধি নিতেন এটা ভুল হবে। এরপর 4 দাগে আছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে বৈদিক সভ্যতা বলতে কি বোঝো? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব এই যে বৈদিক সভ্যতা 1 হচ্ছে বিস্তার। পরবর্তী বৈদিক সাহিত্য থেকে জানা যায় বৈদিক যুগে মানুষদের বসতি পাঞ্জাব থেকে পূর্বে হরিয়ানাতে সরে গিয়েছিল। তার থেকে মনে করা হয় পরবর্তী বৈদিক সভ্যতার পূর্ব সীমা ছিল উত্তর বিহারে মিথিলা। 2 প্রকৃতি বৈদিক সমাজে কৃষির প্রচলন এবং প্রত্নতাত্ত্বিক অবশেষ প্রমাণ দেয় যে বৈদিক সভ্যতা ছিল একটি গ্রামীণ সভ্যতা। 3 সংস্কৃতি বৈদিক সংস্কৃতির অঙ্গ হিসেবে এখানে মাটির তৈরি পাত্র ও মূর্তি, লোহা তৈরি বিভিন্ন জিনিস, তামা ব্রোঞ্জের গয়না প্রভৃতি পাওয়া গেছে। 4 রাজনীতি বৈদিক রাজনীতিতে রাজা এবং তার শাসন এলাকাই হলো রাজ্যের পরিচয়।
5 সমাজ ও অর্থনীতি। বৈদিক সমাজে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা চালু ছিল। অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, ব্যবসা বাণিজ্য ও কারিগরি শিল্প। এরপরে অথবা এটা আছে বৈদিক সাহিত্য সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো ঋক, সাম, যজু ও অথর্ব এই 4টি বেদ বা সংহিতা এবং ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও বেদাঙ্গ নিয়ে গড়ে ওঠা বিশাল সাহিত্যকে বৈদিক সাহিত্য বলা হয়। বেদ, সংস্কৃত বিদ শব্দ থেকে বেদ শব্দটি এসেছে। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বেদ 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ হলো সবথেকে পুরনো বৈদিক সংহিতা। এরপর হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বেদের গ্রন্থ অংশকে ব্রাহ্মণ বলে ও যারা বনে বাস করে তাদের উপযোগী ধ্যান ও উপাসনার পদ্ধতি নিয়ে লেখা অংশকে আরণ্যক বলে। উপনিষদ হলো বেদের শেষ অংশ বা বেদান্ত। এই অংশে বিভিন্ন তত্ত্বের ব্যাখ্যা আছে। এরপর হচ্ছে বেদাঙ্গ, বৈদিক সাহিত্যকে ঠিকমতো উচ্চারণ করা ও আসল অর্থ বোঝার জন্য 6টি বেদাঙ্গ রচিত হয়েছে। এরপরে 2 আছে চতুর্যাম ও পঞ্চমহাব্রত কি? এর উত্তরটি হলো চতুর্যাম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি মূল নীতিকে একসঙ্গে চতুর্যাম ব্রত বলা হয়। চতুর্যাম ব্রত: 1 প্রাণী হত্যা না করা, 2 মিথ্যা কথা না বলা, 3 অন্যের জিনিস জোর করে না নেওয়া এবং 4 নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা। এরপর হচ্ছে পঞ্চমহাব্রত বলতে কি বোঝো? তার উত্তরটি জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও 1 নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়। এরপরে অথবা এটা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? সেটি কটি ভাগে বিভক্ত ও কি কি? অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লেখো। এর উত্তরগুলি হলো ত্রিপিটক বা ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। আর এই ভাগগুলি হচ্ছে 3টি ভাগে বিভক্ত, যথা হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। এরপরে যেটা আছে অষ্টাঙ্গিক মার্গ। গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ। অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো 1 সৎ বাক্য, 2 সৎ কার্য, 3 সৎ জীবিকা, 4 সৎ চেষ্টা, 5 সৎ চিন্তা, 6 সৎ চেতনা, 7 সৎ সংকল্প, 8 সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। এরপরে 3 আছে অর্থশাস্ত্রকার রচনা, এর মূল বিষয়বস্তু আলোচনা করো। এর উত্তরটি হলো অর্থশাস্ত্র বইয়ের লেখক কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্র বইয়ের বিষয় অর্থশাস্ত্র টাকা কড়ি নিয়ে লেখা বই নয়, অর্থশাস্ত্র রাজনীতি নিয়ে লেখা বই। রাজার কি করা উচিত ও রাজার কাজের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা আছে অর্থশাস্ত্রে। অর্থশাস্ত্র থেকে মৌর্য আমলের ইতিহাস জানা যায়। অর্থশাস্ত্রে লেখা আছে 1 রাজা হলেন দেশ শাসনের কাজে নিযুক্ত প্রধান ব্যক্তি। দেশের মধ্যে রাজার কথাই শেষ কথা। 2 রাজা প্রয়োজনে ছলচাতুরিও করতে পারেন। এরপরে অথবা এটা হচ্ছে অশোকের ধর্ম বলতে কি বোঝো? এর উত্তরটি হলো
এই উত্তরটা আমরা বলে দেব যে মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিতি রাজর্ষি নামে না, কারণ সম্রাট অশোক রাজকীয় বিলাস ব্যসন ও সুখ ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তায় অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি, তাই তাকে বলা হয় রাজর্ষি। অশোকের ধর্ম। সম্রাট অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের নৃশংসতা তাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে। তবে অশোকের ধর্ম নামাঙ্কিত ত্রয়োদশ লিপিতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মের হুবহু মিল নেই। তাছাড়া অশোকের প্রচারিত ধর্মে নির্বাণ, সঙ্গ, আর্যসত্য বা অষ্টাঙ্গিক মার্গে কোনো উল্লেখ ছিল না, তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না। অশোকের ধর্মের মূলনীতি: দান, দয়া, সত্যবাদিতা, ভদ্রতা, চারিত্রিক শুদ্ধতা, অহিংসা, গুরুজন, আত্মীয়, পিতামাতা ও ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এবং রাগ, হিংসা, অহংকার প্রভৃতি ত্যাগ করাই ছিল অশোকের ধর্মের মূলনীতি। অশোকের ধর্মের বৈশিষ্ট্য: সম্রাট অশোকের ধর্ম ছিল সহজ, সরল ও কতকগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ। তার ধর্মে জটিল ক্রিয়াকর্মের অস্তিত্ব ছিল না। অশোক ধর্মের নামে কতকগুলি নৈতিক অনুশাসন অনুশীলনের পরামর্শ দেন। তার ধর্ম সর্বধর্মের মানুষের কাছে গ্রহণীয় ছিল। তবে সম্রাট অশোক যে পুরোপুরি অহিংস নীতি গ্রহণ করেছিলেন তা বলা যায় না, কারণ তিনি সৈন্যবাহিনী অটুট রেখেছিলেন, তবে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। এরপরে 4 আছে হর্ষচরিত কার রচনা, এই গ্রন্থে কি আলোচনা করা হয়েছে? এর উত্তরটি এখান থেকে বলে দেবো যে বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তিনি হর্ষবর্ধনকে নিয়ে একটি প্রশস্তি কাব্য রচনা করেন, এর নাম হর্ষচরিত। এই কাব্যে হর্ষবর্ধনের গুণাগুণের পাশাপাশি পুষ্যবতীদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করা হয়েছে। হর্ষের গুণাগুণ করতে গিয়ে বাণভট্ট এই কাব্যের হর্ষের বিরোধী পক্ষ শশাঙ্ককে অনেক ছোট করে দেখিয়েছেন। হর্ষচরিতের শেষ অংশে বাণভট্ট হর্ষের বোন রাজর্ষিকে বন্দি অবস্থা থেকে উদ্ধারের ঘটনা বর্ণনা করেছেন। এরপরে 5 আছে সাতবাহন শাসকদের শাসন পদ্ধতি আলোচনা করো। এর উত্তরটি হলো সূচনা: মৌর্য সাম্রাজ্যের পরে দক্ষিণ ভারতে সাতবাহন শাসন শুরু হয়। সাতবাহন শাসন এক শাসনের সূচনা খ্রিস্টপূর্ব প্রথম শতকের দ্বিতীয় ভাগে দক্ষিণ ভারতে সাতবাহনদের শাসন শুরু হয়। 2 উল্লেখযোগ্য শাসকগণ ও তাদের কৃতিত্ব: সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন সিমুক। এই বংশের তৃতীয় রাজা প্রথম সাতকর্ণীর আমলে সাতবাহনদের প্রভাব ও প্রতিপত্তি বাড়ে। এই সময়ে সারা দক্ষিণ ভারত জুড়ে ছড়িয়ে পড়ে প্রথম সাতকর্ণীর ক্ষমতা। পরবর্তী সময়ে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত সমস্ত দাক্ষিণাত্যে গৌতমীপুত্র সাতকর্ণীর শাসন ছড়িয়ে পড়ে। শক ক্ষত্রপদের হারিয়ে গুজরাটের দক্ষিণ ও পশ্চিম অংশে এবং মালবীয় গৌতমীপুত্রের অধিকার কায়েম হয়। শক সাতবাহন লড়াই ছিল ভারতের তৎকালীন রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পর্ব। পূর্ব মালবের কোসা এলাকার অবস্থিত হীরের খনি দখল এবং পশ্চিম মালবের সমুদ্র বাণিজ্য কেন্দ্রটি নিয়ন্ত্রণের লক্ষ্যে শুরু হয় শক সাতবাহন লড়াই। এরপরে হচ্ছে সাতবাহন শাসনের অবসান। ধীরে ধীরে দাক্ষিণাত্যে সাতবাহনদের ক্ষমতা কমতে থাকে। অবশেষে 225 খ্রিস্টাব্দে বা তার কিছু পরে দাক্ষিণাত্যে ও দক্ষিণ ভারতে সাতবাহন শাসকদের ক্ষমতার অবসান ঘটে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের যে 4 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।